আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা গুণন্ত ধারার অঙ্ক শিখব। নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে অনুশীলনী 13.2-এর গুণন্ত ধারার সূত্রগুলো আমরা ভালোভাবে প্রথমে শিখে নেব, তারপর 2-1 অঙ্ক করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো গুণন্ত ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হয়, তবে n তম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n বিয়োগ 1 এবং n সংখ্যক পদ নির্ণয়ের সমষ্টির ধারা হবে এস এন ইকুয়াল এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার n বিয়োগ 1। এটা হচ্ছে n সংখ্যক পদ নির্ণয়ের ধারা, গুণন্ত ধারার একটি ধারা। অর্থাৎ এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, ডট ডট ডট, এটা n-তম পদ। তাহলে প্রথম পদ যদি এটা হতো যে এটা তো n-তম পদ, n-তম পদ যদি n-তম পদ সমান সমান এ আর n বিয়োগ 1, এটা প্রকৃত সূত্র। যদি এটা হয় তাহলে আমরা কি করতে পারবো, n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে আমরা পাবো এ আর টু দি পাওয়ার n এর পরিবর্তে 1 বিয়োগ 1, তাহলে আসবে আমাদের এ আর টু দি পাওয়ার 0, এ আর টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এ গুণন 1 ইকুয়াল টু এ। তোমরা অবশ্যই সূচকে জেনেছ, সূচকের 4.1 অঙ্ক অবশ্যই করেছ তোমরা, সেখানে সূচকের সূত্রগুলো তোমরা জানো, সূচকের নিয়ম। সেখানে কোনো সংখ্যার উপর যদি 0 আসে পাওয়ার, তাহলে তার মান হয় 1। তাহলে এই আর এর উপর যদি 0 আসে, সেই ক্ষেত্রে আমরা আর এর মান পাবো 1। তাহলে প্রথম পদটা হবে আমাদের এ। তাহলে প্রথম পদ হচ্ছে এ। এরকমভাবে দ্বিতীয় পদ আর এর পরিবর্তে যদি n এর পরিবর্তে যদি 2 বসাও, তাহলে কি হবে, এ আর টু দি পাওয়ার 2 বিয়োগ 1 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 1 এ আর, অর্থাৎ তার উপর 1 থাকা না থাকা সমান। সেরকমভাবে n এর পরিবর্তে যদি 3 হয়, তাহলে তৃতীয় পদ আমরা পাবো কি, এ আর টু দি পাওয়ার 3 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 2। এরকমভাবে কন্টিনিউ যেতে থাকবে। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ প্লাস যতক্ষণ n বসাবো না আমরা, n এর পরিবর্তে n বসালে আমরা n-তম পদটা আর কি পাবো, হচ্ছে সমান্ত ধারার সমষ্টি নির্ণয়ের একটা ধারা। যদি ধারাটি এইরকম হয়, তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র গুণন্ত ধারার আর এর মান যদি আমরা পাই 1-এর থেকে বড়, তাহলে সমষ্টি নির্ণয় সূত্র হবে এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার n বিয়োগ 1 ডিভাইডেড বাই আর বিয়োগ 1। অর্থাৎ আর এর মান যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আর এর থেকে 1 বিয়োগ হবে। যদি আর এর মান হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ ভাগফল। গুণন্ত ধারার ক্ষেত্রে ভাগফল নির্ণয় করতে হয়, দুটি পদের ভাগফল নির্ণয় করতে। সেই ভাগফলের মান যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে আমরা সূত্র পাবো এইটা, এ ইন্টু 1 বিয়োগ আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 বিয়োগ আর। অর্থাৎ আর এর মান যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আরটা আর বিয়োগ 1 হবে, আর এর মান যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে 1 বিয়োগ আর হবে। গুণন্ত ধারার যেমন, সমান্ত ধারার যেমন পদ নির্ণয় সূত্র ছিল এইরকম, ডিফারেন্টটা এরকম। আগে সর্বপ্রথম ধারাটা আমাদেরকে চেক করে নিতে হবে কোন ধারা আছে। যদি সমান্ত ধারা হয়, তাহলে পদ নির্ণয়ের n-তম পদ নির্ণয়ের সূত্র আমরা পড়েছি কি, এ প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি, অর্থাৎ প্রথম পদ প্লাস n-তম পদ থেকে একবার ইন্টু ডি। এবং গুণন্ত ধারার ক্ষেত্রে আমরা পড়েছি কি, পদ নির্ণয় সূত্র হচ্ছে n-তম পদ পড়লাম আর কি, ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n বিয়োগ 1। তার সমান্তরাল পদ নির্ণয় সূত্র এইটা, গুণন্ত ধারার পদ নির্ণয় সূত্র এইটা।
সমান্তর ধারার একটি মাত্র সমষ্টি নির্ণয় সূত্র, সেটা হলো Sn ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টুয়াইস a প্লাস n বিয়োগ 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর গুণন্ত ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে দুইটা, যদি আর এর মান যদি একের থেকে বড় হয় সেই ক্ষেত্রে একটা সূত্র, আর আর এর মান যদি একের থেকে ছোট হয় সেই ক্ষেত্রে একটা সূত্র। তাহলে আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে আমরা পাবো Sn ইকুয়াল কি পাবো, a ইন্টু r টু দি পাওয়ার n বিয়োগ 1 ডিভাইডেড বাই r বিয়োগ 1। আর আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে আমরা পাবো Sn ইকুয়াল টু a 1 বিয়োগ r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 বিয়োগ r। অর্থাৎ সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র এটা একটা, আর গুণন্ত ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এই দুইটা। যদি আর এর মান একের থেকে বড় হয় তাহলে একটা, আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে আর একটা। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, যদি আর এর মান, এটা যদি ধারা হয় তাহলে আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে সূত্র হবে এইটা, আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে সূত্র হবে এইটা। অর্থাৎ কিন্তু পদ নির্ণয় সূত্র এইটা, গুণন্ত ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে দুইটা, একটা এইটা যদি আর এর মান একের থেকে বড় হয়, আর এর মান একের থেকে ছোট হলে এইটা। এছাড়াও ধারা নির্ণয়ের আরও তিনটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 + n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে তার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n ইন্টু n + 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র। অর্থাৎ n এর মান যদি 1 বসাও তাহলে 2 হবে, এটা 2 দিয়ে 2 ভাগ করলে প্রথম পদের সমষ্টিটা পাবে। ঠিক আছে, n এর মান যদি 2 বসাও তাহলে এখানে 2, ভিতরে হবে 3, তাহলে 3 × 2 = 6, 6 2 দ্বারা ভাগ দিলে আমরা দ্বিতীয় পদের সমষ্টি পাবো। অর্থাৎ এর থেকে এই পর্যন্ত গেলে এই দুইটার যোগফল পাবো আমরা কত, যদি বলে দ্বিতীয় পদের সমষ্টি তাহলে আমরা পাবো 3। যদি n এর পরিবর্তে যদি 3 বসাই তাহলে এটা 3 আর 4 3 4 12, সরি তৃতীয় পদের পরিবর্তে যদি 3 বসাই তাহলে 3 আর এর ভিতরে আসবে 4, 3 4 12, 12 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 6। অর্থাৎ তৃতীয় পদের সমষ্টি পাবো আমরা কত, তাহলে এদের যোগ করব, যোগ করে 3 আর এর সাথে এটা যোগ করলে 3 6, তাহলে তৃতীয় পদের যোগফল আমরা পাবো 6। এরকমভাবে যে কোনো পদের যোগফল যদি স্বাভাবিক সংখ্যা বাহির করতে বলে তাহলে আমরা খুব সহজে এই সূত্র মনে থাকলে বাহির করতে পারবো আর কি। এই জন্য এটা খুবই জরুরি, এই সূত্রগুলো মুখস্থ করা খুবই জরুরি, এবং এগুলো নৈবর্তিক আকারে আসলে তুমি অতি দ্রুত গতিতে করতে পারবে। অঙ্ক আকারেও কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনকের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনকের অর্থাৎ কিউবের সমষ্টি হচ্ছে শুধু স্বাভাবিক সংখ্যা যেটা সূত্র তার উপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার। এটা খুবই ইজি মনে রাখা। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি মনে থাকে তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনকের সমষ্টিটাও নির্ণয়ের সূত্রটা মনে থাকবে। একটা সূত্র আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনকের, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ 1 এর স্কয়ার 2 এর স্কয়ার এরকম যদি n এর স্কয়ার হয় তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, n × n + 1 2n + 1 ডিভাইড বাই 6। তাহলে এই সূত্রটা বর্গের সূত্র এটা, ঘনের সূত্র এটা, আর হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এইটা। এটা অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে কোশ্চেনে কোনো ধারা অঙ্কে যদি আসে, ধারাটি সর্বপ্রথম আমাদের চেক করে নিতে হবে আসলে কোন ধারা হবে। এটা একটা ধারা দেওয়া আছে 13.2 এর, ধারাটির অষ্টম পদটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধারাটা সর্বপ্রথম চেক করে দেখব ধারাটি কোন ধারায় আছে। যদি এটার থেকে এটা বিয়োগ করা হয়, যে মান পাবো এটার থেকে বিয়োগ করা হলে সেই মানটা আমরা পাবো না, তাহলে অরিজিনালি এটাকে আমরা বুঝে নিব যে এটা গুণন্ত ধারায় আছে। অর্থাৎ দ্বিতীয় পদে যদি ভাগফল নিই সবার দেখো একই আসবে।
তার সেক্ষেত্রে মনে করি ধারাটির প্রথম পদটা বের করে নেব এবং সাধারণ অনুপাত অর্থাৎ পরপর দুটি পদের ভাগফল। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 32 ভাগ 64। তাহলে 32 যদি আমরা কাটি 64কে যদি 32 দ্বারা কাটি আমরা পাবো 1-এর নিচে 2 অর্থাৎ হাফ পাবো। তাহলে আমরা কি পাইছি আর এর মানটা 1-এর নিচে 2 অর্থাৎ হাফ। কি বলা হয়েছে অষ্টম পদ নির্ণয় করো ধারাটির। তাহলে আমরা জানি যদি গুণন্ত ধারা হয় তার প্রয়োজনে এখানে লিখে দেবে এটি একটি গুণন্ত ধারা। ও যদি গুণন্ত ধারা হয় তাহলে n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে a(r⁴n - 1)। অতএব 8তম পদ কি n এর পরিবর্তে আমরা 8 বসিয়ে দেব। তাহলে a(r⁷) এর মান বসিয়ে দিলাম আর এর মান বসিয়ে দিলাম। এর মান 64 গুণন এই হাফের উপর আছে কত 7 অর্থাৎ হাফের উপর 7 আছে। এই অংশটা এইরকম আছে 64 নিচে আছে এইরকম। তাহলে আমাদের কি করতে হবে এটাকে ভাঙিয়ে নিতে হবে, আর না হলে ক্যালকুলেটর দিয়ে কাজ করে নিতে হবে। তাহলে 1-এর উপর 7 থাকা না থাকা সমান 2-এর উপর আছে 7 মানে 7টা 2 আছে। 7টা 2কে যদি আমরা গুণ করি তাহলে আসবে কত 128। তাহলে 2-এর উপর 7 মানে আমরা পাবো কত 7টা 2 আছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 1 2 3 4 5 গুণন 2 গুণন 2 গুণ করলে আসবে আমাদের 128। তাহলে অবশ্যই আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বাইর করার চেষ্টা করব, তাহলে ভুল টুল হবে না আর কি। এই 64 দ্বারা যদি 128কে ভাগ করে আমরা হাফ পাবো। তাহলে 64/128 কে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা পাবো হাফ অর্থাৎ 8তম পদ হচ্ছে হাফ। এভাবে আমরা গুণন্ত ধারার অঙ্কগুলো করব।